আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাংলা ব্যাকরণ যারা পড়ে সমাস নিয়ে আসলে অনেকের ভীতি কাজ করে। তো আমরা চলো সমাস নিয়ে একটু আলোচনা করি। প্রথমত সমাস যে শব্দ, এই শব্দ থেকে আসলে অ্যাডমিশন বা যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় আমরা এই শব্দ থেকে আসলে অনেক প্রশ্ন পাই। হ্যাঁ, তো এই শব্দ থেকে আমরা প্রথমে শুরু করি। সমাস, সমাস শব্দ থেকে আমরা পাই সমাস মানে হচ্ছে বা পদের সংক্ষেপণ। হ্যাঁ, তো এইটা হচ্ছে সমাসের মূল বিষয়। সমাসের মানে হচ্ছে শব্দের সংক্ষেপণ। তারপরে দেখতেছে সমাস শব্দটা আসলে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, এটা একটা প্রশ্ন। সমাস মূলত আলোচনা করা হয় ব্যাকরণের শব্দতত্ত্বে। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সমাস শব্দতত্ত্বে আলোচনা করা হয়। তারপরে সমাস শব্দটা কোন ব্যাকরণের কোন ইয়ে থেকে এসেছে, এটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষা থেকে এসেছে, সংস্কৃত। সমাস শব্দটা ভাঙলে এর বিশেষায়িত রূপ আমরা পাই। এগুলো কেন বলতেছি, এগুলো আসলে আমাদের আসে অ্যাডমিশনে, এই কোশ্চেনগুলো আসে সমাস রিলেটেড শব্দ থেকে। এই কোশ্চেনগুলো আসে যে সমাসের বিশেষায়িত রূপ, এটা হচ্ছে সম যোগ অস যোগ অ, এটা হচ্ছে সমাসের বিশেষায়িত রূপ। তারপরে আমরা দেখতে পাই যে সমাস কিভাবে গঠিত হয়। সমাসের যে মূল বিষয়, সমাজে 5টা এলিমেন্ট থাকে, সেটা আমরা আসলে উদাহরণের মাধ্যমে এখানে ব্যাখ্যা করে বোঝাবো। যেমন একটা আমরা সমাসবদ্ধ শব্দ লিখি, মা বাবা। এই এই শব্দটা একটা সমাসবদ্ধ শব্দ। এটাকে আমরা ভাঙলে পাই মা ও বাবা। এখন এইটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ, এবং একই সাথে এই দুটা সমসমান পদ, সমসমান পদ, একই সাথে এইটাও সেম সমসমান পদ। বাবা এবং মা দুইটাই সমসমান পদ। আর এই সমস্ত বিষয়টা হচ্ছে ব্যাস বাক্য। এদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ব্যাস বাক্য জিনিসটা হচ্ছে আমরা যে সমাসবদ্ধ শব্দটা পেয়েছি বা পদটা পেয়েছি, এটা ভাঙলে হ্যাঁ পুরো যে জিনিসটা হয় যে মা বাবা, মা ও বাবা, মা ও বাবাটা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে আমরা আবার একটু রিভাইজ করি। মা হচ্ছে পূর্বপদ, একইটা হচ্ছে সমসমান পদ। সমসমান পদ হচ্ছে সমাসবদ্ধ শব্দের প্রতিটি পদই হচ্ছে সমসমান পদ। আমরা কি এটা বুঝতে পারছি? যেমন এই পুরোটা মিলে একটা সমাসবদ্ধ শব্দ, এটাকে আমরা ভেঙে পাইছি মা এবং বাবা। এই মা হচ্ছে পূর্বপদ, যেহেতু এটা পূর্বে বসেছে, বাবা পরপদ, যেহেতু এটা পরে বসেছে, এবং একই সাথে এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দের একটা পদ, সেহেতু এটা সমসমান পদ। এবং এই পুরো জিনিসটা মিলে হচ্ছে আমরা ব্যাস বাক্য পাচ্ছি। আর এই জিনিসটা কি? এই জিনিসটা আমরা বলতে পারি সমস্ত পদ, সমস্ত পদ বা সম্বন্ধ পদ। হ্যাঁ, অনেক কিছুই বলা যায় এটাকে, অনেকে অনেকভাবে ডিসক্রাইব করে। তো এই হচ্ছে মূলত সমাসের কনসেপ্ট, সাধারণ কনসেপ্ট। এখন আমরা দেখি যে সমাস মূলত কত প্রকার, কি কি, এবং মূলত সমাস কত প্রকার। হ্যাঁ, যদি আমাদেরকে বলে যে সমাস কত প্রকার, আমরা তখন বলবো হচ্ছে 6 প্রকার। আর যদি বলে মূলত, এই মূলত কথাটা আমরা মনে রাখবো, মূলত যদি বলে তাহলে আমরা বলবো কত প্রকার? 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার। আর সমাস যদি সব মিলায় বলে তাহলে 6 প্রকার। ঠিক আছে, তা এখন আমরা দেখি যে এই 6 প্রকারটা কি আর 4 প্রকারটা কি। তো সমাস 6 প্রকার। প্রথমে আমরা দিতে পারি
দ্বন্দ্ব, অব্যয়ী, অব্যয়ীভাব। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমরা ছয় প্রকার সমাসটা পাইছি। এখন হচ্ছে মূলত হচ্ছে চার প্রকার। হ্যাঁ, চার প্রকার। তো আমরা প্রথমেই পাচ্ছি হচ্ছে, হ্যাঁ, মূলত হচ্ছে চার প্রকার। হ্যাঁ, মূলত হচ্ছে চার প্রকার। সেটা হচ্ছে কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, আর হচ্ছে অব্যয়ীভাব। তো এইখানে অনেকেরই কনফিউশন সৃষ্টি হয় যে ভাইয়া ছয় প্রকারে হয়, তো যদি ছয় প্রকারে হয় তাহলে মূলত আবার চার প্রকার কেন? তো এইটার বিষয় হচ্ছে অনেক বই হচ্ছে তোমার ব্যাকরণবিদ মনে করেন যে সমাস মূলত চার প্রকার। এর মধ্যেই হচ্ছে আর যে দুইটা বাদ দিছি না আমরা, হচ্ছে দ্বিগু আর কর্মধারায়, তো ওই ছয়টার মধ্যেই হচ্ছে ওই দুইটাকে ইনক্লুড করছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে মাঝে মাঝে এটাতে, যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সমাসের কোন সমাসকে বাদ দিছেন। হ্যাঁ, তো উনি বাদ দিছেন হচ্ছে দ্বিগুকে। হ্যাঁ, উনি বাদ দিছেন কোনটাকে? দ্বিগু সমাস। এটাকে কার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন? এই দ্বিগুটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিছেন সমাসের ক্লাসিফিকেশন থেকে, এবং এটাকে কার মধ্যে ইনক্লুড করছেন? সেটা হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত করছেন। আবার অনেকে এই কর্মধারায় বাদ দিয়ে দিছে, কর্মধারায় বাদ দিয়ে তৎপুরুষে ঢুকাইছে। তাহলে আমরা বিষয়টাকে বুঝতে পারছি, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগুকে বাদ দিছে, দ্বিগুকে বাদ দিয়ে কর্মধারায় ঢুকাইছে, এবং অনেক ব্যাকরণবিদ কর্মধারারে বাদ দিয়ে কর্মধারারে তৎপুরুষে ঢুকাইছে। আসি, আমরা একটা শর্ট কুইক একটা মনে রাখার চেষ্টা করব কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা তো পূর্বপদ পরপদ এই বিষয়টা তো বুঝছি না, যে একটা সমাসবদ্ধ শব্দে যে দুইটা পদ থাকে, পূর্বের পদটা হচ্ছে পূর্বপদ, আর লাস্টে যেটা থাকে মানে পরে যেটা থাকে সেটা হচ্ছে পরপদ। তা আমরা এই পূর্বপদ আর পরপদের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে সমাসকে ক্লাসিফিকেশন করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। তো বিষয়টা আমরা দেখি। প্রথমেই হচ্ছে অব্যয়ীভাব। হ্যাঁ, অব্যয়ীভাব, এটা কিন্তু একটা কুইক নোট। হ্যাঁ, এটা কুইক নোট, বোঝা যায় যে তুমি যখন বিস্তর আলোচনার মাধ্যমে বুঝতে পারবা যে কোন সমাসটা কিভাবে, তখন দেখা যাচ্ছে এক্সামিনে তো তোমার অত সময় থাকে না যে এত চিন্তা করে এত সূত্র মিলায় তারপরে একটা সমাস বসাবো। তো তুমি এই ছোট সূত্র দিয়ে তুমি বুঝতে পারবা যখন তুমি বিস্তারিত আলোচনা বুঝবা। হ্যাঁ, তো এটা কিন্তু আগেই তুমি বুঝতে পারবে না। যখন সমাজ সম্পর্কে অনেক একটা ভালো ধারণা থাকবে তখন তুমি এটা বুঝতে পারবা। তাও আমি প্রথমেই এটা বলে দিচ্ছি, অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস কিভাবে চিনব? এটার পূর্বপদটা প্রধান, পূর্বপদ প্রধান। তাহলে কি কি বুঝতেছি আমরা? অব্যয়ীভাবে পূর্বপদটা প্রধান। এরপরে কি আসে? এরপরে আসে দ্বিগু, এরপরে আসে দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ। এই সমাসে পরপদ প্রধান। আমরা একটু সিরিয়াল মেনটেন করব যাতে তোমাদের বোঝাইতে সমস্যা না হয়। হ্যাঁ, তোমাদের নিজেদেরও বুঝতে সমস্যা হবে। মনে থাকবে যে অব্যয়ীভাবে পূর্বপদ, দ্বিগু কর্মধারায় ও তৎপুরুষে পরপদ। পরপদ কি? প্রধান। আর এইখানে আরেকটা মজার জিনিস হইল, দ্বন্দ্ব সমাস আছে না? দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান, মানে পরপদ পূর্বপদ দুইটাই সমানভাবে এখানে ভ্যারি করে বা সমানভাবে হচ্ছে তোমার অর্থ প্রকাশ করে, বা ওদের প্রধানত্ব বেশি থাকে। পূর্বপদ একই, সেম, পূর্বপদ ও পরপদের দুইজনেরই তোমার একটা সমাস গঠনে সেম ভূমিকা থাকে। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, পদই প্রধান। হ্যাঁ, বহুব্রীহি। আচ্ছা, এই বহুব্রীহি সমাসের এইটা এমন একটা সমাস, এটার মানে কোনো পদই প্রধান না। ঠিক আছে, কোনো পদই প্রধান না বা অন্য পদ প্রধান,
বা আমরা বলি তৃতীয় পদ প্রধান। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এই বহুব্রীহি সমাসের কি কোনো পদেই নয়। আমি কিন্তু আগেও বলছি, এটা একটা কুইক নোট। এটা যখন আমরা বিস্তারিত আলোচনা করব, তোমার একটা সমাস সম্পর্কে ধারণা আসবে, পূর্বপদ পরপদ উভয় পদ সম্পর্কে বিস্তারিত ধারণা আসবে, তখন তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু রিভিশন করি যে অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ প্রধান, দ্বিগু কর্মধারায় তৎপুরুষ পরপদ প্রধান, দ্বন্দ্বে উভয় পদ প্রধান, আর বহুব্রীহিতে কোনো পদই প্রধান নয় বা তৃতীয় পদ প্রধান বা অন্য পদ প্রধান। আমরা মোটামুটি সমাস সম্পর্কে যে বেসিক আলোচনা, আমার মনে হয় যে এটা আমাদের শেষ মোটামুটি। এখানে হয়তো কিছু ছুটে গেছে, ওইটা আমরা পরে আবার অ্যাড করে নেব। তো এখন আমরা একটা সমাসে চলে যাই। হ্যাঁ, তো আমরা শুরু করতে পারি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে। দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এই দ্বন্দ্ব আবার মনে করুন যে মানুষের মধ্যে ঝামেলা। ঠিক আছে, এই দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব না। হ্যাঁ, আচ্ছা, দ্বন্দ্ব সমাসের কাহিনী হচ্ছে, আমরা আগেই বলছি দ্বন্দ্ব সমাস হচ্ছে কি থাকে, একটা জিনিস মনে রাখো, দ্বন্দ্ব সমাসে কি পরপদ পরপদ ও পূর্বপদ সমানভাবে প্রধান। আর এই যে পরপদ আর এই যে পূর্বপদ, এই দুটার সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক তোমার গড়ে ওঠে কিভাবে, কিসের মাধ্যমে, তিনটা অব্যয়ের মাধ্যমে। এটা হচ্ছে অব্যয়ের পদের মাধ্যমে। এটা হচ্ছে ও এবং, সরি আমার হাতের লেখা এত বাজে, ও এবং আর হচ্ছে আর, এই তিনটা অব্যয় দিয়ে, এই অব্যয় পদের মাধ্যমে হচ্ছে পূর্বপদ আর পরপদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এই দুইটা জিনিস দ্বন্দ্ব মনে হয় সবচেয়ে সহজ সমাসের মধ্যে একটা। আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ সমাস, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। মনে করবা যে পরপদ আর পূর্বপদ যদি প্রধান হয়, আর এই তিনটা যদি যে কোনো একটা থাকে পূর্বপদ আর পরপদের মাঝে, এটাই দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এত কঠিন কিছু না, একদমই সহজ। দেন আমরা একটা, আচ্ছা, এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় আসে। একটা আমরা উদাহরণ দিই আগে। হ্যাঁ, ও ব্যয়, আমরা কি পাচ্ছি, এটা সমাস আয় ব্যয়, তাই না? এটা আমরা একটা হাইফেন দেবো। হ্যাঁ, তা আমরা আগেও পড়ছি, এটা হচ্ছে কি পূর্বপদ, এটা কি পরপদ, মাঝে কি আছে ও। তাহলে আমরা যেটা পড়ছি যে দ্বন্দ্ব সমাসের নিয়ম চেনার উপায়, সেটা কি আছে? আছে। পূর্বপদ পরপদ, মাঝে কি আছে, একটা অব্যয়সূচক পদ, সেটা হচ্ছে ও, যেটা এই দুইটার মাঝে সম্পর্ক সৃষ্টি করছে। এখন দেখো, আমরা বলছি পূর্বপদ ও পরপদ সমানভাবে প্রধান, তাই না? দেখো তো, আমরা যদি এখানে বলি যে ব্যয় এখানে প্রধান, মানে ব্যয় এখানে মূল কথা, তাহলে কি হবে? হয় না কিন্তু বিষয়টা। আমাদের কিন্তু আয় ব্যয় দুইটাই কিন্তু প্রধান, দুইটাই একইভাবে এই যে এই সমাসকে সমানভাবে হচ্ছে তোমার প্রভাবিত করতেছে। তাহলে পূর্বপদ আর পরপদ সমানভাবে প্রধান, তাহলে এটার ব্যাস বাক্য পাচ্ছি আয় ও ব্যয়, আর এটা সমাস হচ্ছে পাচ্ছি আয় ব্যয়। আমরা বুঝতে পারছি? এটাকে ভাঙলে আমরা এই যে পূর্বপদ আয় আর পরপদ ব্যয়, মাঝে আমরা শুধু একটা বসাই দিব হচ্ছে ও, যেটা হচ্ছে অব্যয়সূচক একটা শব্দ। আচ্ছা, এখন আমরা একটু এটার বিস্তারিত আলোচনা করি। বলছি দ্বন্দ্ব সমাস সের অনেকগুলো প্রকারভেদ আছে, আর এই প্রকারভেদগুলো কিভাবে হয়, এই প্রকারভেদগুলো হয় হচ্ছে অর্থগত দিক থেকে। তো প্রথমে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এই সমাসের মিলনার্থক কথাটা মানে তো আমরা জানি যে মিল আছে এরকম। এখানে কিন্তু আমাদের অনেক কনফিউশন সৃষ্টি হবে, কারণ এখানে এই ক্লাসিফিকেশন করতে গেলে আমরা অনেক কিছু এমন কোন সমাস পাবো যেগুলো সেম সেম মনে হবে। মিলনার্থক আর সমার্থক এই দুটো কিন্তু সেম না। মিলনার্থক বলতে বোঝাচ্ছে হচ্ছে মিল আছে এরকম। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা যে যেন তোমরা ভাজায় না ফেলো, একটার ভিতরে একটা ঢুকাই দিলা। সিমিলার তো অনেক, তো তোমাদের সমস্যা হইতে পারে। মিলনার্থক দ্বন্দ্বে আমরা উদাহরণ হিসেবে পাই
মা বাবা, হাইপেন দিতে হবে, হ্যাঁ। তারপরে ভাই ও বোন, ভাই বোন। দেখো তো মা আর বাবা এদের কি সমার্থক শব্দ না মিলনার্থক শব্দ? মা সমার্থক শব্দ কি বাবা, না ভাইয়ের সমার্থক কি বোন? সমার্থক তো না, তাই না? সমার্থক না, কিন্তু মিল আছে, তাই না? মা বাবা মিল না, ভাই বোন এটা কি মিল না? সেই জন্য এটা হচ্ছে মিলনার্থক দণ্ড। তো আমরা আবার একটু রিভিশন করি। আমরা জানি যে পূর্বপদ পরপদ দুই প্রধান, হ্যাঁ, উভয় প্রধান ভূমিকা পালন করে। তো আমরা এই যে মা বাবা ব্যাস বাক্য পাইছি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, সমসমান পদ, সমসমান পদ, পুরোটা মিলে ব্যাস বাক্য, সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা একটু কুইক যাবো, এটার অনেক ক্লাসিফিকেশন আছে। বিপরীতার্থক, বিপরীতার্থক, আচ্ছা বিপরীত দ্বন্দ্ব সমাসটা আমি লিখলাম না। আচ্ছা বিপরীতার্থক, এটার মানে তো আমরা বুঝতেইছি, আমরা যে বিপরীত শব্দ বলি না, বিষয়টা অনেকটা এরকম যে সমাসগুলো একটার আর একটা বিপরীত, যে সমাসে যে সমসমান পদগুলো আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটার আর একটা বিপরীত। আমরা একটা এক্সাম্পল দিই, হচ্ছে সুখ দুঃখ, সুখ দুঃখ, সুখ দুঃখ, তাই না? দেখো সুখের বিপরীত শব্দ কি? দুঃখ না? তাহলে কি বিপরীত শব্দ হইলো না, বিপরীতার্থক হইলো না? তো এইরকম যদি ক্লাসিফাই করে দেয় যে কোনটা বিপরীতার্থক কোনটা সমর্থক, তখন কিন্তু এটা তোমাদের খুবই কাজে লাগবে। এবং আমি এটা বলছি যে এটা খুবই কনফিউজিং, তো এদিকে মাথায় রাখবা। সুখ দুঃখ, সুখ, সুখ ও দুঃখ, সুখ ও দুঃখ। হ্যাঁ, আমরা মনে হয় এখন বুঝতে পারতেছি, এত ডিসক্রাইব করার দরকার নাই, আমরা একটু আগাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে বিরোধিতার্থক, বিরোধ, বিরোধী, বিরোধার্থক, সরি বিরোধার্থক। বিরোধার্থক মানে তো আমি বুঝতেইছি, বিরোধ। হ্যাঁ, কমন সমাস আছে, এগুলো সবাই সবাই পড়ছে মোটামুটি, যে হচ্ছে তোমার দা কুমড়া, দা কুমড়া, হ্যাঁ, নকুল। আচ্ছা অহিনকুল, অহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে হচ্ছে বেজি, এদের সম্পর্ক কেমন বলো তো? অহিনকুলের সম্পর্ক কেমন? বিরোধার্থক না? একজন আরেকজনকে কি কামড়ায় মারে, এইটাই হচ্ছে বিরোধার্থক। আমরা বুঝতে পারছি? তাহলে এটা সমাস করলে পাই হচ্ছে ওহি ও নকুল, জাস্ট ইট। আমার মনে হয় যে তোমরা বুঝতেছো, এত বলার কিছু নাই। দেন হচ্ছে এরপরে যাব হচ্ছে সমার্থক। সমার্থক, সমার্থক তো আমরা বুঝি, সমার্থক একদম হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক হচ্ছে একদমই সমার্থক শব্দ, এটা হচ্ছে হাট বাজার। হাট আর বাজার, তাহলে কি কি পাচ্ছি? হাট ও বাজার, তাই না? এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাস। আর এটার ব্যাস বাক্য হচ্ছে, ব্যাস বাক্য করলে হচ্ছে পাই আমরা হাট ও বাজার, হাট ও বাজার। তাহলে কি এটা হাট আর বাজার কি সমার্থক শব্দ না? হাটের সমার্থক শব্দ কি বাজার না? একই না? সেম, প্রায় সমার্থক, সমার্থক না কিন্তু অনেকটা সমার্থকের মতো। হ্যাঁ, সমার্থক। আবারও মাপ চেয়ে নিচ্ছি আমার হাতের লেখার জন্য, হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের। আচ্ছা প্রায় সমার্থক কিন্তু আর সমার্থক এক না, আমি আগেই বলছি। প্রায় সমার্থক বিষয়টা হচ্ছে সমার্থকের মতো দেখতে, বাট সমার্থক না। এখানে দুইটা শব্দ থাকে, দুইটা পদ থাকে, একটা হচ্ছে একটা শব্দ, আর একটা কোনো শব্দ, ওটার কোনো মিনিং নেই। দেখো কাপড় চোপড়, কাপড়, কাপড় চোপড় না, সরি, এই কাপড় চোপড়ে চোপড় বলে কোনো শব্দ আছে? বাট কি শুনতে কি একই রকম লাগে না? কাপড় ও চোপড়, এটার ব্যাস বাক্য হচ্ছে কাপড় ও চোপড়, তাই না? তো এই কাপড় হচ্ছে একটা শব্দ যার একটা মিনিং আছে, জামা। চোপড় এর কোনো মিনিং নাই, কিন্তু শুনতে একই রকম লাগে না? যেমন কাপড় চোপড়, তারপরে আমরা বলি হচ্ছে তো আপনার হচ্ছে
চা ও টা, চাটা, চা টা। চা তো আমরা জানি, চা যেটা আমরা পান করি একটা পানীয়, আর টা বলে কোনো শব্দই তো নেই। তাহলে বিষয়টা কি, অনেকটা একই রকম শুনতে বা সমার্থক মনে হইলেও বিষয়টা আসলে না। সেজন্য এর নাম হয়েছে কি, প্রায় সমার্থক শব্দ দ্বন্দ্ব। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব শব্দ, দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব সমাজের কাহিনী হচ্ছে, এটার যে সমস্যমান পদ বা পূর্বপদ বা পরপদ, এইটার সাথে এই যে সমস্ত পদ বা সমাসের যে সমাসবদ্ধ যে শব্দটা, ওইটার কোনো মিল নাই। আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখি, সেটা হচ্ছে দম্পতি। দম্পতি তো আমরা বলছি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বতে মূল বিষয়টা হচ্ছে যে সমাসবদ্ধ যে শব্দটা, তার যে সমস্যমান পদ, সমস্যমান পদগুলো কোনটা, জায়া একটা সমস্যমান পদ, পতি একটা সমস্যমান পদ। তো যা এই দুইটার মধ্যে হচ্ছে সম্পর্ক। দেখো যে সমাসবদ্ধ যে শব্দটা আছে, এটার সাথে সমস্যমান পদের বা হচ্ছে ব্যাস বাক্যের একটু কি আমরা কি অমিল দেখতে পাচ্ছি না? দম্পতি আর জায়া, এটা কি মিল হয়? এর আগে আমরা দেখছি যে মা বাবা, মা ও বাবা, তো এটা হয় না কিন্তু, তাই না? এইটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমরা বুঝতে পারছি? যেমন আরেকটু সহজ করে দিই, তোমরা। আচ্ছা, তোমরার ব্যাস বাক্য করলে আমরা কি পাই? আমরা কি এখানে বলবো তো মারা, তো ও মারা, এই বিষয়টা বলবো? তা না, কিন্তু তোমরা বলতে বোঝায় সে ও তুমি। আমরা বুঝতে পারছি? তো এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এরপরে হচ্ছে পাচ্ছি আমরা বহুপদী। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বহুপদী। বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। এইটার বিষয়টা কি, এইটার যে ব্যাস বাক্য করলে আমরা পদ হচ্ছে দুইটার অধিক পাই, একের অধিক। বহু বলতে কি একের অধিক না, আমরা সাধারণত দুইটা পদ পাই, কিন্তু এই ক্ষেত্রে তিনটা হয়, চারটা হয়। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। সাহেব, সাহেব হাইফেন দিব কিন্তু, হ্যাঁ, বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। তা দেখো তো এই জিনিসটা এক পদ না বহু পদ? এক পদ বহু পদ তো আমরা বুঝি না। একটা পদ হলে একটা পদ, আর বহু পদ হইলে কি একের অধিক। তাই এটা একের অধিক না, সাধারণত দুইটা পদ থাকে সমাসে, কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাসে তিনটা হয়। হ্যাঁ, সাহেব বিবি গোলাম। তো এইটার ব্যাস বাক্য করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে সিরিয়ালটা। দেখো আমরা এটার ব্যাস বাক্য করি কিভাবে। সাহেব আগে দিব, যেভাবে আছে ওইভাবে দিব সাহেব, তারপর হচ্ছে আমরা ইয়ে দিব, হচ্ছে কমা দেব, সাহেব বিবি, তারপরে হচ্ছে আমরা বলছি না যে অব্যয়গুলো ব্যবহার করব, অব্যয়সূচক পদ, সেটা হচ্ছে ও আমরা একদম লাস্টে ব্যবহার করব। একই সিরিয়াল থাকবে, জাস্ট লাস্টের পদের আগে আমরা ও দিব, বা দুইটা পদের পরে ও দিয়ে গোলাম দিয়ে দেবো। ইজ ইট ক্লিয়ার? এইভাবে হচ্ছে হবে। যদি তোমার আসে এভাবে, আমাদের অনেক সময় অপশন থাকে যে সাহেবের পরে ও দিয়ে তারপরে বিবি দিয়ে দিয়েছে, তারপরে গোলাম দিয়ে দিয়েছে, কিন্তু না, সিকোয়েন্সটা হবে সাহেব বিবি ও গোলাম। এইভাবে আমরা আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টা। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অলুক, অলুক দ্বন্দ্ব। অলুক কথাটার মানে হচ্ছে, এই অলুক কথাটার মানে আসলে আমাদের জানতে হবে। অলুক কথাটার মানে হচ্ছে যা লোপ পায় না, যা কি হয় না, লোপ পায় না। তো আমরা দেখতে পাই যে সমাসের যে আমরা যে পদগুলা দেখি, এই পদের সাথে কিন্তু বিভক্তি থাকে, ঠিক আছে? এই সমাসের সাথে কিন্তু বিভক্তি থাকে, কিন্তু যখন আমরা হচ্ছে সমাসটা লিখি, সমাসবদ্ধ পদটা লিখি, তখন কিন্তু ওই বিভক্তিটা লোপ পেয়ে যায়। কিন্তু এই যে একমাত্র সমাস, যে কোনো অলুক হোক, অলুক দণ্ড হোক, অলুক বহুব্রী হোক, এর 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 সময় যে তোমার হচ্ছে আমরা দেখছি পদের শেষে, সমাসবদ্ধ পদের শেষে যে আপনি ব্যাস বাক্য করার সময় যে আমরা যে বিভক্তিগুলা থাকে, এইগুলো লোপ পায়, কিন্তু এই অলুকে লোপ পায় না। এই অলুকে সমাসবদ্ধ শব্দে ওটা লোপ পায় না, ওটা থেকে যায় সেম। যেখানে এটা তোমার হচ্ছে ব্যাস বাক্যে যেটা থাকবে, সমাসবদ্ধ পদেও বা সমস্ত পদেও সেম থাকবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ঘরে
ঘরে বাইরে। আচ্ছা, এখানে আমি একটু বোঝাই। এই যে সমসমান পদ ঘরে বাইরে, এই দুইটা তো কি সমসমান পদ না? আমরা যদি দেখি এটা ভাঙে, ঘরে ও বাইরে, তা আমরা খেয়াল করে দেখি যে এ র এর সাথে এ আছে, এটা কিন্তু একটা বিভক্তি, সপ্তমী বিভক্তি বা প্রথমী বিভক্তি, ঠিক আছে? এটা কিন্তু সপ্তমী বিভক্তি হয় বা প্রথম বিভক্তি হয়। বাইরে সেম এ বিভক্তি আছে। তো অন্যান্য সমাসে আমরা দেখছি যে এই বিভক্তিগুলা লোপ পেয়ে যায়। হ্যাঁ, এই বিভক্তিগুলা লোপ পেয়ে যায়। ঘর ও বাইরে এইভাবে এইভাবে হয় অন্য ক্ষেত্রে, বাট এইখানে যে এই যে বিভক্তিটা আছে এটা লোপ পায় না, এই জন্যই হচ্ছে অলুক দণ্ড বলছে। আমরা বুঝতে পারছি? একটা উদাহরণ দেই, কোলে পিঠে, কোলে পিঠে। আচ্ছা, কোলে পিঠেরও সেম, দেখো যে এ আছে, এই দুইটা কি সেম থাকবে, ব্যাস বাক্য করার সময় সেম থাকবে, আর যে সমস্ত পদ বা যখন আমরা সমাস করব তখনও সেম থাকবে। কোলে পিঠে এটা সমাস, এটা ব্যাস বাক্য করলে হচ্ছে কোলেও পিঠে। হ্যাঁ, সমাসটা হচ্ছে সেম, জাস্ট ও লাগাই দেবো। আমরা দেখতে পাচ্ছি মূল বিষয়টা হচ্ছে এখানে লোপ পাচ্ছে না, হচ্ছে বিভক্তি, এই জন্য এটার নাম হচ্ছে অলুক। অলুকের বিষয়টা হচ্ছে যা লোপ পায়নি এমন। সাধারণ দ্বন্দ্ব সমাস, সাধারণ দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখতে পাই? এই যে সমাস, এই দ্বন্দ্ব সমাসে অন্য কোনো যে আমরা দেখছি যে মিলনার্থক, সমর্থক, এইখানে যেই তোমার সমাসগুলো আছে ওর সাথে মেলে না। বিষয়টা বুঝতে পেরেছি যে অন্য কোনো সমাসের মধ্যে দেওয়া যায় না, যেমন মা ও বাবা এটা কিছু মিলনার্থক, কিন্তু এই সমাসগুলো যে এখানে যে সাধারণ দ্বন্দ্ব সমাস এটা হচ্ছে আরেকটার সাথে একটা মেলে না, কোনো অন্য কোনো সমাসের মধ্যে দেওয়া যায় না। তা হচ্ছে আমরা বলতে পারি নবী রাসূল, নবী রাসূল। নবী রাসূল দেখো তো, এটা অন্য কোনো সমাসের মধ্যে দেওয়া যায় মিলনার্থক? নবী আর রাসূল কি এক? না। নবী আর রাসূল কি সমার্থক শব্দ? না। নবী আর রাসূল কি বিপরীতার্থক বিপরীতার্থক প্রায় সমর্থক? না। তাহলে এইটা কি সাধারণ দ্বন্দ্ব সমাস। এই দুইটা, এই সমাসটা কোনো ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা দিতে পারতেছি না, তাহলে এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। সাধারণ সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব। হ্যাঁ, এভাবে মিলাবা, যেটা তো কোনো কিছুর মধ্যে যায় না। নবী রাসূল কিন্তু সমর্থক না, একও না, ঠিক আছে, বিপরীতার্থক না, এক শেষ না, তাহলে এটা কি? এটা কোনোটার মাধ্যমে কোনোটার মধ্যেই ঢুকতেছে না, তো এটা আমরা সাধারণ। এরকম আরো কিছু সমাস আছে, যেমন হচ্ছে তোমার গরু ছাগল। গরু আর ছাগল কিন্তু এক না, আলাদা, সমর্থকও না, বিপরীতার্থকও না, তাহলে এটা কি? সাধারণ। আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতন মানেই মুখস্থ, তুমি আন্ডা মাথা কিছু বুঝবা না। নিপাতন মানে হচ্ছে সিদ্ধ, মানে বিশেষ নিয়মে সাধিত। এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট অনেক। সমাসে অন্য অন্য সমাসেও নিপাতনে সিদ্ধ আছে, যেমন নিপাতনে সিদ্ধ, বহুব্রীহি, কর্মধারা, এগুলো আছে। হ্যাঁ, এই নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ মানেই বুঝবো হচ্ছে এটা বিশেষ নিয়মে সাধিত হয়েছে। বিশেষ নিয়ম মানে অন্য নিয়মের সাথে এর কোনো মিল নাই, এটা বিশেষ নিয়মে সাধিত হয়েছে। যেমন আমরা বলতে পারি দিবা, দিবা ও রাত্রি, দিবারাত্রি, তাই না? তো এটা আমরা কি বলবো সাধারণ সেন্সে? দিবারাত্রি, এটাকে আমরা কি বলবো? একইভাবে বলে দিব না যে দিবারাত্রি? বাট এটা কিন্তু ভুল, এটা ভুল। এই জন্যই হচ্ছে আমরা এটাকে বলছি নিপাতনে সিদ্ধ। আমি আগেই বলছি নিপাতন হচ্ছে বিশেষ নিয়মে সাধিত, হওয়ার কথা ছিল কি? দিবা ও রাত্রি, তাহলে কি? দিবারাত্রি, এটাই তো আসে, বাট এইটা না, এই জন্যই এটা নিপাতনে সিদ্ধ। এটা হবে হচ্ছে দিবা রাত্র। আমরা বুঝতে পারছি? এরকম আরো কিছু শব্দ আছে, যেমন কুশলভ, কুশলভ, কুশলভ মানে জানি তো আমরা
গাছের কচি পাতা, হ্যাঁ সরি এখানে একটা ও দিতে হবে, কুশলভ। এটা আমরা সাধারণত কি আসে, এটা যেখানে আছে কুশলভ না, এটা হবে, এটা হবে না, কি হবে, কুশীলভ, কুশীলভ। দেখছো হওয়ার কথা ছিল, আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে যেটা আসতেছে কুশলভ, কিন্তু এটা হবে না, হবে হচ্ছে কুশীলভ। হুম এই নিপাতনে সিদ্ধ যেগুলাই আছে আমরা একটু মুখস্থ রেখে ফেলবো, হ্যাঁ। দিবারাত্রি, দিবারাত্র আছে, হচ্ছে তোমার হচ্ছে অহর্নিশি, হ্যাঁ আমরা বলি অহর্নিশি। তো এই জিনিসটা হচ্ছে তোমার ব্যাস বাক্য করলে হয় হচ্ছে অহর্নিশ, হওয়ার কথা অহর্নিশি, কিন্তু হবে হচ্ছে অহর্নিশ, হ্যাঁ। তো আমরা মোটামুটি আজকে দ্বন্দ্ব শেষ করলাম, বেসিক সমাসের নিয়মও শেষ করলাম, যে ধারণাটা দেয়া। তো আমরা এর পরবর্তী ক্লাস থেকে বিস্তারিত পর্যায়ক্রমে যে অন্য সমাজগুলো আছে এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।